ভাঙলো কি ভাঙলো না তৃণমূল কংগ্রেস, এই মুহূর্তে রাজধানী তোলপাড় এই প্রশ্নেই। আমরা সকালেই দা ওয়াল এক্সক্লুসিভ জানিয়েছিল ভূপেন্দ্র যাদবের বাড়িতে, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করছেন তৃণমূল সাংসদরা, অন্তত 14 থেকে 15 জন। শেষ পর্যন্ত আমাদের কাছে খবর 12 জন সাংসদ, 1 ডজন সাংসদ এই বৈঠক করেছেন। কিন্তু সেই বৈঠকের নির্যাস কি? সরাসরি বিজেপিতে যোগ দিচ্ছেন, নাকি বিধানসভায় যেভাবে আড়াআড়ি ভেঙেছিল তৃণমূল পরিষদীয় দল এবং একটা ব্লক গঠন হয়েছিল, সেই বিধানসভা মডেল এবার লোকসভায় তৃণমূল সাংসদদের মধ্যে, এর নির্যাস কি? আমরা কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দা ওয়ার্ল্ডের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। প্রথম প্রশ্ন, যে দিল্লিতে সকাল থেকে বৈঠক, আমরা দ্বিতীয়বার বসতে বাধ্য হলাম সকাল থেকে, দিল্লির যা ডেভেলপমেন্ট চলছে তাতে সকালেই আমরা ব্রেক করেছি। আবার দর্শকরা বলবেন বারবার আমরা আমাদেরটা ক্লেম করি ব্রেক করেছি, কিন্তু না বললেও নয়, যেটা সত্য অপলাপ্ত করতে পারবো না। যা হোক, এই বৈঠকের নির্যাস কি হলো? সরাসরি যোগ দিচ্ছেন বিজেপিতে, নাকি এখানকার মতো বিধানসভার মডেল এরকম একটা ব্লক বানাবে এবং সেই ব্লকে ঋতব্রত কে হবেন? দেখো, এই মুহূর্তে বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি ঘটছে না। তার কারণ হচ্ছে যে, আগেও সকালবেলা আমি যেটা বলেছি, যে তৃণমূলের লোকসভায় সাংসদ সংখ্যা এখন 28। তাদের মধ্যে 2/3 বিধায়ককে সাংসদকে ভাঙাতে গেলে বা তারা ভেঙে বেরিয়ে যেতে গেলে তারা 19 জন বিধায়ক সাংসদকে একসাথে জোট হওয়া দরকার। কিন্তু 19 জনের সংখ্যাটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে যেমন দেখা যাচ্ছে না সেটা যেমন ঠিক, এও ঠিক যে 19 পর্যন্ত কিন্তু মানে আলোচনা ইত্যাদি প্রক্রিয়া 19 প্রায় পৌঁছে গেছে। আজকে পরিষ্কারভাবে দেখা গেছে যে 1 ডজন সাংসদ তারা নয়াদিল্লিতে 9 মতিলাল নেহরু মার্গের বাড়িতে, ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন। ভূপেন্দ্র যাদব কেন? তার কারণ হচ্ছেন যে ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের প্রভারী, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তরফে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক বা প্রভারী। তো তার বাড়িতে নিশিকান্ত দুবেও ছিলেন, সাংসদ নিশিকান্ত দুবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ছিলেন। এবং সেখানে এটাই আলোচনা হয় যে যেহেতু 19 জন এখন নেই, যেমন রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কথা দিয়ে গিয়েছেন, কিন্তু তিনি এখন পারিবারিক ভেকেশনে রয়েছেন মালয়েশিয়া ছিলেন। তো এরকম অনেক রকম রয়েছে সমস্যা। তো যতক্ষণ না সেটা অ্যাচিভ করা যাচ্ছে 19, ততক্ষণ তৃণমূলের এটা একটা ব্লক হোক। তারা লোকসভা স্পিকারের কাছে একটা চিঠি দেবেন, দিয়ে বলবেন যে আমরা তৃণমূলের ব্লক, এবং তৃণমূলের যে সোকল্ড এই কল্যাণ ব্যানার্জি যে চিফ হুইপ, তার হুইপ আমরা মানছি না। তার কারণ হচ্ছে যে যেভাবে কাকলি ঘোষ দস্তিদারকে চিফ হুইপ পদ থেকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিফ হুইপ করা হয়েছে, সেখানে প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে। আমরা মনে করি কাকলি ঘোষ দস্তিদার তিনি চিফ হুইপ, সুতরাং এইটা দিয়ে একটা চিঠি দেবেন। আচ্ছা, সেই চিঠিতে যারা ওখানে প্রেজেন্ট ছিলেন প্রত্যেকে প্রায় সই করে দিয়েছে। বাকি আরো সইসাবুদ ওখানে যাবে, কারণ যারা ওই বৈঠকে যাননি, ধরো ইউসুফ পাঠান, তিনি আজকে ভূপেন্দ্র যাদবের বৈঠকে যাননি, কিন্তু তিনিও এর সঙ্গে রয়েছে। বা রচনার কথা যেমন বললাম, রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায়, আবু তাহের খলিলুরও বোধহয় না, কিন্তু তারা এই চিঠিতে সই সই করতে পারে, আমার কাছে স্পষ্ট নয়। আচ্ছা, কারণ এটা তো বিজেপিতে জয়নিং এর নয়, তৃণমূলের ব্লক, করতেই পারেন। ব্লকে যখন তখন করতেই পারেন। তো ফলে এই যে তারা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই, সেটা ডিস্টিংক্ট ভাবে দেখানোর জন্য এই ব্লকটা তৈরি হলো। আনটিল আনলেস দে জয়েন বিজেপি, যে যতক্ষণ না জগৎ জয়েন করছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মানে তাদের এই ব্লকটা রইল। ঠিক আছে, এবারে যেদিনকে জয়েন করে আমি করে যাবো। তো এই ব্লকটা তার মানে হচ্ছে তৃণমূলের কোনো হুইপ আর মানবে না। যেটা হচ্ছে এখানে কেন বারবার করে কথা বলছি, চিফ হুইপের কাজটা হচ্ছে পার্টি যখন কোনো বিষয়ে হুইপ জারি করে, নির্দেশ জারি করে, যে পার্টিতে কোনো লোকসভায় কোনো একটি বিষয় নিয়ে আলোচনা হবে, সেই আলোচনায় তৃণমূল সরকারের পক্ষে ভোট দেবে বা সরকারের বিপক্ষে ভোট দেবে, সেটা পার্টি হুইপ জারি করে। পার্টি হুইপ জারি করলে সবাইকে সেটা মানতে হয়। বা পার্টি যদি হুইপ জারি করে, কালকে লোকসভার অধিবেশনে সবাইকে থাকতেই হবে, হুইপ জারি করা হলো, এটাকেও অমান্য করতে পারবে না। তো এই হুইপ জারি করার ক্ষমতাটাই নিয়ে নিচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে। তার ফলে তৃণমূলের এই যে ব্লক, এই ব্লক সরাসরি বিজেপিতে জয়েন না করলেও তারা কিন্তু কোথাও দরকারে অদরকারে বিজেপির পাশে গিয়ে দাঁড়াতে পারে, যেটা লোকসভায় বিজেপির খুব দরকার। এই যে বারবার করে আমাদের আগের আলোচনাতেও ডিলিমিটেশন বিলের কথা হচ্ছিল, যে ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটিতে লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি এনডিএ সরকার। তো এই যে
এবার যদি ডিলিমিটেশন বিল ফের আসে তাহলে এই ব্লক সাপোর্ট করে দেবে, কারণ চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার তিনি হুইপ জারি করে দেবেন যে আমরা বিলের পক্ষে ভোট দেবো। সুতরাং তারা জয়েন করলেন বিজেপিতে কি করলেন না, সেই জায়গাটা কিন্তু অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে গেল। হ্যাঁ, বিজেপির জন্য অনেকটা স্মুথ হয়ে গেল। ফলে যে এই ব্লকটাই কিন্তু এখন হুইপ জারি করে এন ব্লক বিজেপিকে ভোট দেওয়ার মানে সরকারের পক্ষে ভোট দেওয়ার একটা জায়গায় পৌঁছে গেল। তাহলে কাকলি ঘোষ দস্তিদারি হলেন হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মডেলে। হ্যাঁ হ্যাঁ, বলা যেতে পারে, টু সাম এক্সটেন্ট বলা যেতে পারে। তবে তৃণমূল সংসদীয় দলের মধ্যেও কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্ব মানার ব্যাপারে কিছু কিছু কারো আপত্তি আছে, কিন্তু এখানে তো ঠিক নেতা নন, এখানে একটা চিফ হুইপ করেছেন আর এটা সামগ্রিকভাবে আলোচনা করে স্থির হবে। সুতরাং এখানে রিজার্ভেশন খুব একটা অসুবিধা হয় ওই সকল নেতৃত্ব মানতে কারো কারো এখনো পর্যন্ত রিজার্ভেশন রয়েছে। দেখো, কালীঘাটে দুটো সিদ্ধান্ত, সংসদীয় দলে এবং হচ্ছে পরিষদীয় দলে, এই পদ্ধতিগত ত্রুটির মাসুল দিতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, পদ্ধতিগত ত্রুটিটা তো ওইরকম ভাবে বললে হবে না, এটা পার্ট অফ মানে কাউন্টার পলিটিক্স স্ট্র্যাটেজি। হয়তো পদ্ধতিগত ত্রুটি ছিল বা ছিলই না, এখন সেটাকে তুমি যেভাবে ব্যাখ্যা করো, রাষ্ট্র যদি ব্যাখ্যা করতে চায় যেভাবে ইচ্ছা ব্যাখ্যা করতে পারে। এবং মানে এ তো পশ্চিমবঙ্গেও তাই হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিধানসভায়, আমি তো আগেও বলেছি, পিএসসি চেয়ারম্যান করা আব্দুল মান্নান, অধীর চৌধুরীরা চাইছে সুখবিলাস বর্মাকে পিএসসি চেয়ারম্যান করতে, মমতা বন্দ্যোপাধ্যায় করে দিলেন মানুষ। তো এই অনাচার পশ্চিমবঙ্গের বিধানসভাতেও হয়েছে, তার নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেটা এখন কোথাও আমি তো সেই রক্তবীজের গল্প বলি না, রক্তবীজ বপন করলে তার তো সেই বিষবৃক্ষের ফল তো পেতেই হবে। একদম। আজকে দেখো যে সংসদে যে স্ট্র্যাটেজি নিল, মানে সাংসদদের নিয়ে, যেটা ভূপেন্দ্র যাদব ছিলেন, শুভেন্দু অধিকারীও ছিলেন, এটা তো বিজেপির একটা মাস্টার স্ট্রোক বলতে হবে। এইভাবে একটা ব্লক তৈরি করে দিয়ে, মাস্টার স্ট্রোক বলে আমি কিছু বলছি না, হ্যাঁ যেভাবে এই প্ল্যান করে ব্লক তৈরি করা হচ্ছে সেটা একটা সুচিন্তিত, আইনি পরামর্শ নেওয়া, সাংবিধানিক যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিয়ে করা। এবং ইন্টারেস্টিংলি দেখলাম যে সুখেন্দু শেখর রায়, যিনি আজকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং বিজেপি তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন, সুখেন্দু শেখর রায় হচ্ছেন আইনজীবী। তার এই পার্লামেন্টারি পলিটিক্স, সাংবিধানিক বিষয় নিয়ে তার কিন্তু অনেক জ্ঞান রয়েছে, তার পড়াশোনা রয়েছে, তার জ্ঞান রয়েছে। আজকের বৈঠকে ভূপেন্দ্র যাদবের বাড়িতে তার উপস্থিতি আমার খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হলো। তার কারণ হচ্ছে যে সুখেন্দু শেখর রায় এই বাংলার রাজনীতিতে ওয়ান অফ দ্য ক্যারেক্টার যিনি এ ব্যাপারে কিন্তু পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা রাখেন। তার ফলে তারা একটা সিদ্ধান্ত, সুচিন্তিত সিদ্ধান্ত নিয়েছেন। এবারে বাকি যে খুঁটিনাটি, যে যারা এই ব্লক তৈরি করলেন তারা 29 সালে আবার বিজেপি থেকে টিকিট পাবেন কিনা, দেখো আমি স্পষ্ট করে বলি যে আজকের বৈঠকে সেটা কতদূর কি আলোচনা হয়েছে পরিষ্কার জানা যায়নি। সিকিউরিটির ব্যাপারটা যেটা আলোচনা হয়েছে সেটা ডেফিনেটলি বিজেপি নেতৃত্ব স্বীকার করেছেন যে তৃণমূল সাংসদদের পশ্চিমবঙ্গে নিরাপত্তা দেওয়া হবে। এখন অনেকেই চাইছেন যে কেন্দ্রীয় নিরাপত্তা, যেটা কাকলি ঘোষ দস্তিদার পেয়েছেন। কিন্তু ঘটনা হলো বিজেপি যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল না তখন যারা বিজেপির সঙ্গে জুড়ে গিয়েছেন বা দিল্লির সঙ্গে জুড়ে গিয়েছেন তাদেরকে না সেন্ট্রাল সিকিউরিটি দেওয়ার দরকার হয়েছিল, কারণ স্টেট তাদের সিকিউরিটি দেবে না। কিন্তু এখন যখন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতাতেই রয়েছে তখন সেন্ট্রাল সিকিউরিটি ব্যাপারটা আর দরকার নেই, স্টেটই সেই সিকিউরিটি দিতে পারে। তার ফলে হয়তো আমি যতদূর জানি যে তাদেরকে এইটুকুনি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তারা সিকিউরিটি পাবেন, স্টেট সিকিউরিটি পাবেন। তখন কেউ কেউ প্রশ্ন তুলেছেন তাহলে কাকুরিদি কেন পাচ্ছেন সেন্ট্রাল সিকিউরিটি, তাহলে তারা বৈষম্য হচ্ছে। তাহলে এইবারে কাকলি ঘোষ দস্তিদারকেও হয়তো বুঝিয়ে বলা হবে যে স্টেটের যে নিরাপত্তা বাহিনী নেওয়া। কারণ আমি কাকুরিদির কথা এখানে পার্টিকুলারলি বলছি না, কিন্তু অনেকের ধারণা রয়েছে যে সেন্ট্রাল সিকিউরিটি পাওয়া মানে হচ্ছে যে পলিটিক্সে, বাংলার পলিটিক্সে একটা আলাদা স্ট্যাটাস। দিল্লির তো স্টেটের সিকিউরিটি, আমাদের সেন্ট্রাল সিকিউরিটি, এইটা একটা আলাদা স্ট্যাটাস। এবং তুমি দেখো না, নীলবাতি জ্বালানো, লালবাতি জ্বালানো, সেন্ট্রাল সিকিউরিটি, এই যে স্করপিওর সামনের ড্যাশবোর্ডে এত বড় বড় চাঁদমালা প্রায় ফেলে রাখা, উত্তরীয় ফেলে রাখা, এইগুলো তারা মানে পশ্চিমবঙ্গের পলিটিক্সে দুর্ভাগ্যজনক ভাবে খুব একটা পুরো একটা স্ট্যাটাস হয়ে গেছে, দেখনদারি পলিটিক্স হয়ে গেছে। সেই তুলনায় বংশ মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে এবং এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারা কিন্তু একটা পরিচ্ছন্ন
একটা বার্তা দিতে পেরেছে। যদি না বলি তাহলে অন্যায় হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল কনভয় নিয়ে কোনো ঘোরেন, ঠিক ঠিক, নিরাপত্তার বিশাল বহর দেখাননি, তিনি মানুষের সঙ্গে মিশে যেতেন। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা সিকিউরিটি ছিল তামঝাম, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি বিস্তর ফারাক। তিনি অত পরোয়া করতেন না সিকিউরিটি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তিনি যেভাবে সিগনালে গাড়ি দাঁড় করাচ্ছেন, যেভাবে তার কনভয়ের গাড়ির সংখ্যা কমিয়ে দিয়েছেন, যেভাবে তিনি মানুষের মধ্যে গিয়ে মিশে যাচ্ছেন, হাত মেলাচ্ছেন, তিনিও একটা দৃষ্টান্ত, তিনিও একটা কিন্তু এটা পরিচ্ছন্ন একটা ব্যাপার রেখেছেন। কিন্তু সে ব্যক্তি রেখে তৃণমূল জমানায় পারলে গ্রাম প্রধান পর্যন্ত নীলবাতি লাগিয়ে ঘোরে। স্করপিও এবং নীলবাতি। তো এইখানে একটা সিকিউরিটির দাবি উঠেছিল, তাতে বলা হয়েছে যে স্টেট সিকিউরিটি দেওয়া হবে। বেশ, দর্শকদেরও একটা জিজ্ঞাসা ছিল, মানে আমি দর্শকদের তরফ থেকে তোমায় জিজ্ঞাসা করছি, ঘাটালের সাংসদের মাস্টার প্ল্যানটা কি? দেখো, ঘাটালের মাস্টার প্ল্যানটা হচ্ছে মানে ঘাটালের দেবের যে মাস্টার প্ল্যান, মানে দেব বিজেপিতে যাচ্ছেন কি যাচ্ছেন, তো দেব তো দিল্লিতেই আছেন আজ, এটা তো বিজেপির দাবি। আচ্ছা, আমি এখন দাবি টাবি বলি এরকম না, বিজেপির দাবি দেব দিল্লিতে রয়েছে, বিজেপির দাবি, বিজেপির দাবি। কারণ দেবকে আমাদের সাংবাদিক কালকে টেক্সট করেছিলেন, দেব তার উত্তর দেননি। তো বিজেপির দাবি যে দেব সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করে রেখেছিলেন এবং তিনি আজকে দিল্লিতে একটি হোটেলে রয়েছেন। তিনি এই 12 জনের সঙ্গে একসাথে দেখা করেননি, কারণ তার তো একটা আলাদা স্ট্যাটাস রয়েছে, তারকা একজন। তো তিনিও তাদের সঙ্গে থাকবেন। এখন দেখো, দেব এই যে বারবার করে একটা সৌজন্যের পলিটিক্স বলে, ঠিক আছে, আমি একবার দেবকে জিজ্ঞাসা করেছিলাম, অনেকে বলে সৌজন্যের পলিটিক্স অ্যাকচুয়ালি বাইরের আপনি তো এর আড়ালে অ্যাকচুয়ালি সবার সাথে যোগাযোগটা রাখেন। তখন দেব বলেছিলেন যে সেটা কি ভুল করি না, বললাম যে না, সেটা ঠিকই, মানে পলিটিক্স এর যোগাযোগ রাখতে হবে, সৌজন্য। হ্যাঁ, তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে সূত্রের খবর যে তার যোগাযোগ ভালো মতোই আছে। বিজেপির অন্যতম নেতা মিঠুন চক্রবর্তী, তার সহ অভিনেতা প্রজাপতিতে, বা মিঠুন দাকে দাদা বলে, মিঠুন দা ভাই মতো স্নেহ করেন। তো এই যোগাযোগ তো বন্ডিং দুজনের মধ্যে রয়েছে। তো ফলে দেবের দ্বিতীয় কথা হচ্ছে যে দেবের তৃণমূলে থাকাকালীন কিছু অস্বস্তি তৈরি হয়েছিল। 24 সালে লোকসভা ভোটের সময় তাকে সমস্ত রকম, মানে 24 সালে মানে দেবের পক্ষেও যেটা আর কি, যে 24 সালে লোকসভা ভোটের আগে দেব বলেছিলেন যে আমি আর ভোটে দাঁড়াতে চাই না। ঘাটার মাস্টার প্ল্যানের যে কথা দিয়েছেন সেটা এখনো হয়নি। তাছাড়া এই বিশ্বাস ব্রাদার্স, অরূপ বিশ্বাস এবং সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে তার মহা রাগ ছিল। তার কারণ হচ্ছে, আমি তো আমাদের ওয়ালের প্রতিবেদন বেরিয়েছে, দেখলাম যে ভিসুভিয়াস, ঠিক আছে, দেবের মনেও ভিসুভিয়াস ছিল যে নন্দনে প্রেক্ষাগৃহ পাচ্ছে না, ছবি পায় না। সৌরভ বিশ্বাস তার সিনেমার শুটিং বন্ধ করে দিচ্ছেন। তো এটা নিয়ে তার একটা রাগ ছিল। তখন এটা আমি স্পেসিফিক্যালি বলতে পারি, 2023 সালের কালী পুজোর পরের দিন এই যে দেবের যে একটা মানে রাগ, এই চিড়ে ভেজানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা চেষ্টা করেছিল। আর কালী পুজো পরের দিন দধিকর্ম হয় ওই চিড়েই আর দই মাখিয়ে, তো ওই দই চিড়ে একই সঙ্গে চিড়ে ভেজানো, তো দই চিড়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেবের সঙ্গে তার বাড়িতে, তার অফিসে আলাদা করে বসেছিলেন, ঠিক আছে। সেটা দূর থেকে আমি দেখেও ছিলাম। কি কথা হয়েছিল সেটা তো বলতে পারবো না, কিন্তু ধরে নেওয়া হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে, ওই আলোচনায় দেবকে বোঝানোর চেষ্টা করেন যে ঘাটালে আবার প্রার্থী হওয়ার কথা, এবং দেবকে কমিট করা হয় যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 250 কোটি টাকা স্টেট গভর্নমেন্ট বরাদ্দ করবে। তারপর আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবের সঙ্গে বসেছেন এবং দেব প্রার্থী হয়েছেন। কিন্তু প্রার্থী হয়ে নির্বাচিত হওয়ার পরেও সৌরভ বিশ্বাসের যে অত্যাচার সেটা বন্ধ হয়নি। আর দেব যেমন প্রার্থী হয়েছেন তেমন তৃণমূলকে সময়ও দিয়েছেন অনেকটা। তৃণমূলের যত প্রচারে তিনি বেরিয়েছেন, দেবের প্রচার মানেই হচ্ছে যে বিশাল ভিড়, তাকে দেখতে ভিড়। তোমার দেবকে ব্যবহার করে তৃণমূল ভরপুর তার সুবিধা নিয়েছে, ফায়দা নিয়েছে। তো এখন যদি দেব চলে যান যে বিজেপিতে, অবাক হওয়ার কিছু নেই, হতেই পারে আর কি। বড় খবর, এত লোক চলে যাচ্ছে না, তোমার এটা কি দরকার? তুমি বলবে হয়তো যে আমি ভবানীপুরে যেরকম ছিলাম অবসেসড, তুমি বলো তোমার ভাষায়, সেভাবে আমি দেবেও সেরকম হয়ে যাচ্ছে। কারণ তুমি দেখো যে যদি আজকে 12 জন 14 জন 15 জন এবং যারা তৃণমূলের 4 বারের 5 বারের সাংসদ তারা চলে যাচ্ছে, না দেব চলে গেলে সেটা যারা তৃণমূলটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে, সে কাকলি ঘোষ দস্তিদারি হোক বা হয়তোবা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগতরা, এরকম কিছু পুরনো নেতা
মনে হয় এখনো সুদীপ পর্যন্ত তাদের। বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, আমি শুনছি যে সায়নী ঘোষকে যেতে চাইছেন, এটা তো কোনো খবর নেই আমার কাছে, কিন্তু সায়নী ঘোষ যাতে যেতে না পারেন সেই জন্য আবার কিছু অংশ তদবির করতে শুরু করে দিয়েছে। ওখানে ওদের হ্যাঁ, ওদের যে মধ্যেই আছে। মানে মানে আমি সূত্রের খবর আবার বলি যে শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, জুন মালিয়া, এরা কেউই চান না যে সায়নী আসুক। হ্যাঁ, কোথাও একটা সেটা দেখো, অরূপ চক্রবর্তী, প্রসূন বন্দ্যোপাধ্যায়, এরাও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন রয়েছেন এবং সাংসদ। ফলে সেই জায়গা থেকে অরূপ চক্রবর্তী তো প্রথমবারের সাংসদ, কিন্তু রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক দিনের আর কি। ফলে এটা ঠিকই যে কোথাও দেবের বিষয়টা মানে দর্শকদের একটা আগ্রহ কৌতূহল। অরূপ চক্রবর্তীকে সারা পশ্চিমবঙ্গের কজন চেনে। হ্যাঁ, সেখানে সত্যি। বা সায়নীকে নিয়ে যদি কথা হয়, ধরো তোমার ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সরেনকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ কজন চেনে, বা জগদীশ বসুনিয়াকে কজন চেনে কোচবিহারের সাংসদ, দেব বলে তো সবাই চেনে। একেবারেই তাই, একেবারে। এবং তৃণমূলে অনেক তারকা রয়েছেন, জুন মালিয়া, সায়নী ঘোষ, শতাব্দী রায়, কিন্তু কোথাও গিয়ে দেব তাদের ছাপিয়ে একটা জায়গা একেবারেই। তবে এটাই বলার যে বিজেপির নিখুঁত চালে কি তৃণমূলের ঘর তছনছ, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কিছু স্ট্র্যাটেজিক্যাল ভুলের জন্যই আজ এই পরিস্থিতি। আরেকটা কথা কিন্তু জানিয়ে রাখা জরুরি, যে আজকে এটা আমাদের সেকেন্ড আলোচনা, কিন্তু সারা দিনে তো ঘটনার প্রবাহ চলছে এবং ডেভেলপিং স্টোরি, এটা ঘটনা প্রবাহ চলতে থাকবে। সন্ধ্যে 6:30টার সময় দিল্লিতে আরো একটি বৈঠক রয়েছে। সেই বৈঠক কোথায়, কার বাড়িতে, সবই আমার জানা আছে, কিন্তু এখনই বলবো না, সন্ধ্যেবেলাতেই বলবো। তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তাহলে আজ এ পর্যন্ত, মানে এখন এ পর্যন্ত আমরা আবার আসবো 6:30টার মিটিং এ কি এক্সক্লুসিভ খবর হয় তার সন্ধান নিয়ে। আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন দ্য ওয়াল।